এই ফেব্রুয়ারিতেই বাংলাদেশের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডেও অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। আমরা আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। সারা থাইল্যান্ড জুড়ে বলবো যে আপনার নির্বাচন উপলক্ষে একটি সাজরব বা একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু বজায় রয়েছে। 8 ফেব্রুয়ারি মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে যাবেন কেন্দ্রে। বর্তমানে যে কনস্টিটিউশন রয়েছে, যে সংবিধান রয়েছে, সেটি সংস্কারের পক্ষে মানুষের হ্যাঁ বা না অবস্থান নিয়েও মানুষ ভোট দিবে এদিন, হ্যাঁ অথবা না। থাইল্যান্ডের নির্বাচনে শুধুমাত্র পছন্দের প্রার্থী নয়, একই সঙ্গে পছন্দের দলের জন্য ভোট রয়েছে। সো মানুষ যে দলটিকে পছন্দ করে তাকে একটি ভোট দিবে, আবার যে নিজের এলাকায় যেটি সেখানকার প্রার্থীর জন্য ভোট দিবে। 5,30,00,000-এর বেশি ভোটার এবার এই ভোট প্রক্রিয়ায় অংশ নিচ্ছে, তাদের ভোট প্রদান করবে। যার মধ্যে 30 লক্ষের বেশি ভোটার রয়েছে যারা প্রথমবারের ভোটার এবং তরুণ ভোটার, এবং বিশ্লেষকরা এবার এখানেও আশা করছে যে তরুণ ভোটাররাই নির্বাচনের ফলাফলে অনেক বড় প্রভাব ফেলবে। থাইল্যান্ডের এই নির্বাচনও কিন্তু স্বাভাবিক বা একেবারে স্বাভাবিক প্রক্রিয়ায় বা স্বাভাবিক সময়ের একটি নির্বাচন নয়, বরং একটি জরুরি সময়ের নির্বাচন। এবং এর আগে 2023 সালে নির্বাচন হয়েছিল, তবে এর মধ্যেই বেশ কয়েকবার প্রধানমন্ত্রী পরিবর্তন এবং রাজনৈতিক বেশ কিছু ঘটনার প্রবাহে আবার 2026 সালের শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মোট 52টি দল এখানে নির্বাচনে অংশ নিচ্ছে, যার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা করবে 4টি দল: পিপলস পার্টি, পিয়াথাই, ডেমোক্রেট এবং ভুমজে থাই। এই 4টি দলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা যাচ্ছে, বা এখানকার স্থানীয়রা ধারণা করছে। সাধারণ স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে যে ধারণাটি পাওয়া গিয়েছে। এখানে মোট 500টি আসন রয়েছে। 500টি সংসদীয় আসনের মধ্যে যেই দল সবচেয়ে অর্ধেকের বেশি আসন পাবে আমাদের সংসদের মতে, তারাই সংসদ নির্বাচনে জয়লাভ করবে। তবে সংসদ গঠনের জন্য এবং প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য কিন্তু তাদেরকে সিনেট থেকেও পাশ হয়ে আসতে হবে। তবে থাইল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে কখনোই একটি মাত্র দল পুরো সংসদ গঠন করার মতো বা সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি। তবে আমাদের নির্বাচনের সঙ্গে যদি কিছু আমি পার্থক্য তুলে ধরি, যেমন আমাদের নির্বাচনের আগেই দলগুলো জোট যেভাবে তৈরি করে, থাইল্যান্ডের নির্বাচনে সেটি নয়। এখানে দলগুলো তাদের আলাদা আলাদা ভাবে সবাই নিজস্বতা থেকে অংশগ্রহণ করে, নিজের দল থেকে অংশগ্রহণ করে। ভোটের ফলাফলের পর থেকে এরপরে নির্ধারিত কোন দল কার সঙ্গে জোট করবে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন, থাইল্যান্ডের ইলেকশনে আমাদের মতো পোস্টারিং নেই, তবে বিলবোর্ড বা এই ধরনের ব্যানার কিন্তু ব্যবহার করা যায়। হয়তো যারা ঘুরতে আসে তারা যেগুলো আমাদের টুরিস্ট ফ্রেন্ডলি এলাকা, সেগুলোতে এ ধরনের নির্বাচনী প্রচারণা চোখে পড়ে না। তবে রেসিডেন্সিয়াল বা একটু অন্য এলাকাগুলোর মধ্যে গেলেই এ ধরনের প্রচারণা বা এই ধরনের বিলবোর্ড এবং ব্যানার চোখে পড়ে। এই ধরনের থাইল্যান্ডের নির্বাচনে যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের কোনো ধরনের প্রতীক নেই, তবে তাদের লোগো রয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের লোগো তারা ব্যবহার করে, এবং মূলত হচ্ছে তাদের নাম্বার থাকে, দলীয় নাম্বার। এই নির্বাচনের জন্য শুধু 1, 2, 3 এরকম করে 10, 11 এরকম করে যে যা পছন্দের প্রার্থীকে সেই নাম্বারে যে তারা ভোট প্রদান করবে। তবে এরই মধ্যে প্রবাসী যারা রয়েছে, থাইল্যান্ডের যারা প্রবাসী রয়েছে বিদেশে থাকে, তারা কিন্তু এর মধ্যে তাদের ভোট আমাদের পোস্টাল ব্যালটের মধ্যে তারা ভোট প্রদান শুরু করেছে, এবং তারা তাদের ব্যালট পাঠানো শুরু করেছে। থাইল্যান্ডের ভোটের আরেকটি রয়েছে অ্যাডভান্স ভোটের একটি সিস্টেম। অ্যাডভান্স ভোটের সিস্টেমটি হচ্ছে, যারা হয়তো ব্যাংককে থাকে কিন্তু তারা তাদের বাড়িতে যেতে পারছে না, তাদের এলাকাতে যেতে পারছে না, বা যাওয়া আসার খরচ অনেক বেশি, যেহেতু সরকার সেটি প্রদান করতে পারছে না, তাই রেজিস্ট্রেশন করেছে যে তারা তাদের এলাকার ভোট দিতে চায়, তারা ব্যাংককে বা সে যে এলাকায় আছে সেখান থেকে তারা ভোট প্রদান করতে পারবে, এবং সেই ভোটটি তার যে এলাকা, তার যে হোম গ্রাউন্ড বা তার যে বাড়ি, সেখানে তার এলাকার মধ্যে সেটি পৌঁছে যাবে।
থাইল্যান্ডের নির্বাচনে গত বেশ কয়েকদিন ধরে আমরা কিন্তু দেখছিলাম যে বিভিন্ন এলাকার মধ্যে প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে, তারা তাদের টিম নিয়ে তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে, সেগুলো আমাদের চোখে পড়েছে। আমার চোখে পড়েছে বেশ শান্ত মেজাজে তারা পথের এক পাশ দিয়ে রেস্টুরেন্ট গুলোতে তারা যাচ্ছে, যেখানে আমাদের মতো যেহেতু এখানে অনেক মানুষ কোথাও জমায়েত হয় না, এবং যেখানেও জমায়েত হয় সেখানে হয়তো আপনার অনেক মানুষ নিয়ে গেলে সেটি বিরক্তির কারণ হতে পারে। সেহেতু আমরা দেখেছি যে পথ দিয়ে বা ছোট যে দোকানগুলো রয়েছে সেগুলোতে প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা তাদের ছোট ছোট দল নিয়ে। এখন পর্যন্ত স্থানীয়দের সঙ্গে কথা বলে স্থানীয় গণমাধ্যম ঘেঁটে এখন পর্যন্ত এই নির্বাচন উপলক্ষে কোনো ধরনের সহিংসতার খবর এখানে আসেনি, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর এখানে আসেনি। এবং থাইল্যান্ডের মানুষের সঙ্গে কথা বলে দেখা গিয়েছে তারা সত্যি বলতে খুবই এক্সাইটেড, খুবই তারা আগ্রহ ভরে অপেক্ষা করছে তাদের এই ভোটের জন্য, এবং তারা আশা করছে এইবারের এই ভোটের মাধ্যমে হয়তো তাদের রাজনৈতিক স্থিতিশীলতা আসবে এবং বড় ধরনের একটি পরিবর্তন আসবে। সরকার থেকে এখানে অবশ্যই কোনো ধরনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। বর্তমানে যে সংসদ রয়েছে তারাই ব্যবস্থা করেছে যে সংসদীয় হ্যাঁ এবং না ভোটের যে বিষয়টি, গণভোটের বিষয়টি তারাই ব্যবস্থা করেছে। তবে এরপর এই দল থেকে বর্তমান যে সংসদ তাদের পক্ষ থেকে হ্যাঁ বা না ভোটের পক্ষে কোনো ধরনের প্রচারণা চালানো হয়নি বলে আমাকে স্থানীয়রা এবং যারা গণমাধ্যম কর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলে সেটি জানা গিয়েছে। থাইল্যান্ডের আগামী 8 ফেব্রুয়ারি নির্বাচন কেমন হয় এবং কারা শেষ পর্যন্ত জোটবদ্ধ হয়ে কোন দলগুলো সরকার গঠন করে সেটি এখন পরবর্তীতে দেখার বিষয়। আর সেই নির্বাচনের ফলাফল অবশ্যই বাংলাদেশের 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে থাইল্যান্ডের এই নির্বাচনের ফলাফল অবশ্যই অনেক একটি আগ্রহের বিষয় হবে সারা দুনিয়ার জন্য, হয়তো বাংলাদেশের মানুষের জন্য। ধন্যবাদ আপনাদেরকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে।